আসসালামু আলাইকুম। আজকের এই লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকের লাইভে আমি কথা বলবো মূলত কেরিয়ার পাথওয়ে নিয়ে বা কেরিয়ার প্ল্যান নিয়ে। তো আপনারা প্রথমে আমাকে মেনশন করুন আপনারা শুনতে পাচ্ছেন কি না। আমরা যারা গ্র্যাজুয়েশন করছি বা যারা ইন্টার পাস করে বা এসএসসি পাস করে কলেজে উঠবো, সাথে সাথে ইন্টার পাস করে ইউনিভার্সিটিতে যাব, ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে আবার আমরা যে যার নির্ধারিত গোল অনুসারে আমরা নির্ধারিত পেশা জীবনে পদার্পণ করব। তো কেরিয়ার পাথওয়ে বলতে আমি যে জিনিসটা বুঝি সেই বিষয়ের উপর আমি কিছুটা বিষয়ে আলোচনা করব। আমি কেরিয়ার জীবনে পদার্পণ করেছি 2020 সালের মার্চের 2 তারিখ আমি আমার প্রথম পছন্দের এবং আমার যে গোল, আমার যে কেরিয়ার পাথওয়ে ছিল বা আমার যে কেরিয়ার প্ল্যান ছিল এবং সেই কেরিয়ার প্ল্যান অনুযায়ী আমি যে প্রতিষ্ঠানে যোগদান করি এবং সেই প্রতিষ্ঠানের থেকে অদ্যাবধি আমি যে সব জায়গায় গিয়েছি, যে সব কাজ করেছি এবং বাস্তবিক কিছু অভিজ্ঞতা এবং বাস্তবিক কিছু বিষয় এবং সমসাময়িক বিষয়ের সাথে সব কিছু মেলবন্ধনে আমি যে সব বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেটার আমি আজকে নাম দিয়েছি কেরিয়ার পাথওয়ে। তো বিশেষ করে সব কিছুর নিজের উদাহরণ দিয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কেরিয়ার পাথওয়েটা কী বা কেরিয়ার প্ল্যানটা কী। আমি আমার বিবিএ গ্র্যাজুয়েশন ফাইন্যান্স নিয়ে ইউএসটিসি থেকে শেষ করি। মূলত ইন্টার পাস করার পর যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন বিশ্ববিদ্যালয় জীবন পার করে এবং সাথে সাথে এমবিএটা শেষ করি। তাও এমবিএ করেছি যখন এসআরএমের উপর এমবিএ করার সাথে যখন বুঝতে পারলাম যে আমার ফাইন্যান্স ছিল কিন্তু আমি এসআরএমে টার্ন ওভার করি। আমার টার্ন ওভার করার একটাই কারণ যে আমার প্যাশন, আমার লক্ষ্য, আমার বা উদ্দেশ্য কী ছিল, মানে সে বিষয়ের উপর গুরুত্ব দিয়ে যখন আমি মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়টা, যেহেতু মানুষের সাথে কথা বলতে পছন্দ করি, নিজেকে উপস্থাপন করতে পছন্দ করি এবং একটা প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিয়ে সেই প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে এবং সেই প্রতিষ্ঠানের সাথে নিজেকে আরও বেশি শানিত করতে, নিজের অর্জিত জ্ঞান আরও বেশি প্রসারিত করতে, তো সেজন্য আমি আমার কেরিয়ার প্ল্যানটা প্রথমে সোর্স করলাম আমি মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করব। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইভিনিং এমবিএতে মানব সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করি। যেহেতু আমার প্ল্যানটা আমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা বিষয় আমি প্ল্যান করে রাখা। বিবিএ শেষ করলাম, বিবিএ শেষ করে কী করতে হবে, এমবিএ করতে হবে, এমবিএতে পড়াশোনা এমবিএর সময় আমি বিশেষ করে তখন আমি চিন্তা করি যে আমার এসআরএমে যেহেতু আমার মেজর যেহেতু মানব সম্পদ ব্যবস্থাপনা, সেহেতু আমার এক্ষেত্রে মানব সম্পদ বিষয়ে কাজ করতে হলে আমাকে কি করতে হবে, কি জানতে হবে, আমার রিক্রুটমেন্ট পলিসি জানতে হবে, এসআর প্ল্যানিং জানতে হবে, রিক্রুটমেন্ট পলিসি জানতে হবে এবং আমার সিলেকশন প্রসিডিওর জানতে হবে, আমার ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করতে হবে। তো আমি এইসব বিষয়ের উপর যখন অ্যানালাইসিস করি, এটা আমি আগে বলে দিচ্ছি, কেরিয়ার পাথওয়ে আমার নিজের অভিজ্ঞতাটা শেয়ার করব যে কেরিয়ার পাথওয়ে আসলে কী, কেরিয়ার গোলটা কী, কেরিয়ার প্ল্যানটা কী, সেই বিষয়টা বোঝানোর জন্যই যে আমি যেসব বিষয়টা ফেস করেছি। যেহেতু আমি যেহেতু ঘরের বড় ছেলে, তো সেহেতু আমাকে পথ দেখানোর মতো আমাকে কেউ ছিল না, যে কেরিয়ার প্ল্যানটা করার মতো, কেরিয়ার প্ল্যানটা সাজিয়ে দেওয়ার মতো আমার কেউ ছিল না। তো আমি প্রত্যেকটা স্তরে নিজেকে যখনই যেই জায়গায় পদার্পণ করেছি, যে জায়গায় বাঁধা পেয়েছি, তখনই বুঝতে পেরেছি এই জায়গায় আমার কিছুটা আমার কমতি রয়েছে এবং সেই জায়গায় আমি সেই জায়গায় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। আজকে যে লাইভে বা ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করছি, আমার এই জায়গায় দুর্বলতা ছিল একটা সময়। আমি যখন কন্টেন্ট বলবো না, আমি যখন কোনো বিষয়ের উপর প্রেজেন্টেশন দিতে, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমাদের প্রত্যেকটা সাবজেক্টের উপর প্রত্যেকটা বিষয়ের উপর একটা নির্দিষ্ট বিষয়ের উপর আমাদের সবার সামনে উপস্থাপন করতে হতো। এটা আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তাদের এই বিষয়টা সবচেয়ে বেশি আয়ত্ত আছে যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সামনে শিক্ষকরা বিচারক থাকেন এবং নির্দিষ্ট একটা বিষয়ের উপর, নির্দিষ্ট একটা কেস স্টাডির উপর তাদেরকে উপস্থাপন করতে হয়। তো সেই জায়গায় আমি যেহেতু গ্রামে পড়াশোনা করেছি, হঠাৎ করে শহরে যাওয়াতে আমাদের কিছু
যেহেতু চট্টগ্রামের ছেলে, আমাদের কিছুটা আঞ্চলিকতার প্রভাব রয়েছে। এবং আমার সবচেয়ে বড় উইক পয়েন্ট হচ্ছে ওই জায়গায় যে আমার আরেকজনের সামনে উপস্থাপন করা। যেহেতু গ্রামের স্টুডেন্টরা ভালো করে জানে, গ্রামের প্রত্যেকটা টিচার তাদের আঞ্চলিকতার প্রভাব বেশি রয়েছে এবং শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষায় বেশিরভাগ সময় এই শিক্ষা প্রদান করতো বা জ্ঞান দিত বা পড়াশোনা করাতো। সেই জায়গা থেকে আমার উইক পয়েন্ট ছিল যখন শহরে আমি পড়াশোনা করার জন্য শহরে যাই ইন্টার শেষ করে, তখন আমার ওই জায়গায় যখন আমার বন্ধুদের সামনে বা আমার টিচারদের সামনে যখন আমার কোনো একটা বিষয় উপস্থাপন করতে বলা হয় বা কোনো একটা বিষয়ের উপর আমাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়, তখন আমার ওই জায়গায় মানে আঞ্চলিকতার প্রভাবটা আমার সবচেয়ে বেশি ছিল। এবং সে উইক পয়েন্টটা আমি প্রথমে এরপর যখন আমি বুঝতে পারি যে আমার আঞ্চলিকতার প্রভাব রয়েছে এবং আমি যে হঠাৎ করে গ্রাম থেকে শহরে আসছি এবং অনেক কিছু আমার বিপরীতে ছিল, এবং সেই সব বিষয় যখন আমি সব জায়গায় যখন আমি বাঁধা পাচ্ছি, তখন আমি নিজেকে অ্যানালাইসিস করার চেষ্টা করলাম যে আমার সোয়াট অ্যানালাইসিস কী। আমার সোয়াট অ্যানালাইসিসটা হচ্ছে যে আপনার স্ট্রং পয়েন্ট কী, আপনার উইক পয়েন্ট কী, আপনার থ্রেট কী, আপনার অপরচুনিটি কী। আপনারা আমার প্রত্যেকটা কথা বুঝতে পারবেন। আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি যে ক্যারিয়ার পাথওয়ে আজকের হেডলাইনটা দিয়েছি, সেই হেডলাইনটা আমি বোঝানোর চেষ্টা করব। যে তখন আমি চেষ্টা করলাম যে আমার সোয়াট অ্যানালাইসিসকে আমি কোনটা পারি, আবার কোন বিষয়ে আমার দুর্বলতা রয়েছে, তো আমার কোন জায়গায় উইকনেস রয়েছে, কোন জায়গায় আমার অপরচুনিটি রয়েছে এবং কোন জায়গায় আমার ট্রেড। তো আমি যখন আমার বিশ্ববিদ্যালয়ের নামটা বলে দিচ্ছি, আমি যখন ইউএসটিসিতে পড়াশোনা করি, আমার 31st বেস ইউএসটিসির আমার বন্ধুরা অনেকেই আছেন, আমার ফেসবুক অ্যাড আছেন। তো আমার যে বিষয়টা আমি উপস্থাপন করলাম, তো আমার বিষয়টা হচ্ছে আমার গ্রাম থেকে উঠে আসাতে তো অনেক কিছু বাঁধা রয়েছে, আমার অনেক বিষয়। আমি যারা গ্রামে পড়াশোনা করেছে তারা বুঝতে পারবে সহজেই যে আমাদের গ্রামের ছেলেদের কি প্রতিবন্ধকতা রয়েছে। তো আমি যেসব জায়গায় বাধা পেয়েছি, যেসব বিষয়ের উপর আমি অনুধাবন করতে পেরেছি, তখন থেকে আমি চেষ্টা করলাম নিজেকে ডেভেলপ করা। তো চেষ্টা করেছি। আসলে ছাত্রজীবন যখন থাকে আমাদের প্রত্যেকের এই প্রেজেন্টেশন স্কিলটা ডেভেলপ করতে হয়। যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা ভালো করে জানবেন যে প্রেজেন্টেশনের ইম্পর্টেন্সটা কতটুকু। তো আমি যারা এসএসসি বা যারা ইন্টার পাস করে বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করবেন, আপনার কিছু থাকুক বা না থাকুক, আপনার নেটওয়ার্কিং, আপনার কমিউনিকেশন এবং আপনার ইন্টারপার্সোনাল স্কিল বলতে আপনি এমন একটা জায়গায় যাবেন মানে যে জায়গাটা আপনার অপরিচিত, বাট আপনার ওই অপরিচিত জায়গায় যখন আপনাকে অবস্থান করতে হবে, তখন আপনার চারপাশে যারা আছে কেউ তো আপনার পরিচিত না এবং কাউকে আপনি চিনেন না বা কারোর সাথে আপনি কখনো কথা বলেন নাই, এবং তাদের সাথে তো আপনাকে পরবর্তী দিনগুলো তাদের সাথে থাকতে হবে। তো তাদের সাথে থাকতে গিয়ে তাদেরকে নিজের মতো করে, নিজের আপন এবং নিজের কাছের মানুষ মনে করে বা নিজের কাছের মানুষের মতো নিজেকে তৈরি করতে হলে তাকে ইন্টারপার্সোনাল স্কিলটা ডেভেলপ করতে হবে। ইন্টারপার্সোনাল স্কিলটা মানে আরেকজনকে অ্যাট্রাক্ট করা। অ্যাট্রাক্ট কীভাবে করবেন? নিজের যে কোয়ালিটি, নিজের যে যোগ্যতা, নিজের যে প্রতিভা, নিজের যে জ্ঞান এবং নিজের যে নর্মস, ভ্যালিউস, ইথিক্স অ্যান্ড ম্যানার, এইসব বিষয়ের উপর এইসব বিষয়গুলো যদি আপনি ধারণ করেন, আমি আবার বললাম যে ইন্টারপার্সোনাল স্কিল, এই ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে নর্মস, ভ্যালিউস, ইথিক্স, ম্যানার, এইসব বিষয় যদি আপনার থাকে, তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথে সহজে মিশে যেতে পারবেন এবং সহজে আপনার নতুন যে কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবেন। আমি সবসময় একটা ক্যাপশন লিখি, জীবন যখন যেখানে যেমন। এই বিষয়টা আমি প্রতিনিয়ত আমার প্রত্যেকটা ক্যাপশনে এটা আমি উল্লেখ করি। তো অনেকে হাসে বা মজা নেবে, অনেকে এটা বুঝতে পারে না আসলে আমি কেন টপিক্সটা কেন বারবার লিখি। আমি লিখি যে আমার জীবনের চলার পথে আমার কোনো বিষয় আমার জন্য কোনো সহজ না। সব কিছু বিষয় প্রত্যেকটা ক্ষেত্রে আমার কিন্তু প্রত্যেকটা বিষয় আমার জন্য সবচেয়ে প্রতিকূল পরিবেশ। তো সেই প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমি ছোট্ট একটা ট্যাগলাইন ইউজ করি, জীবন যখন যেখানে যেমন। তো জীবন যখন যেখানে যেমন এই বিষয়টাকে বুঝতে হলে আমি আগে বললাম ইন্টারপার্সোনাল স্কিল, আপনার নর্মস, ভ্যালুস, ইথিক্স এবং কমিউনিকেশন স্কিল এবং যে ফার্স্ট ইমপ্রেশন। আরেকটা কথা বললাম, ফার্স্ট ইমপ্রেশন, মানুষকে কীভাবে সহজে প্রথমেই আপনি সহজেই আরেকজনের কাছে নিজেকে
গ্রহণযোগ্য করে তুলবেন। তো এই বিষয়টা হচ্ছে ইন্টারপার্সোনাল স্কিল, যে নর্মস, ভ্যালুস, ইথিক্স এবং ম্যানার, বিহেভিয়ার, এইসব বিষয় যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি সহজে আরেকজনের কাছে গ্রহণযোগ্য হবেন। এবং গ্রহণযোগ্য হতে গেলে হওয়ার পর আপনি তার সাথে নিজের একটা আপন বা কাছের মানুষ, কলিগ হোক বা অপরিচিত জন যেই হোক, আপনি তাদের সাথে সেই পরিবেশে সহজেই বেড়ে উঠতে পারবেন বা সেই পরিবেশে নিজেকে তৈরি করতে পারবেন। তো আমি বিশ্ববিদ্যালয় জীবনে যে যখন এইসব বিষয়ের প্রতি আমার যখন দুর্বলতা ছিল, তখন আমি চেষ্টা করলাম যে আমার স্ট্রেংথ কোথায়, আমার উইকনেস কোথায়, আমার অপরচুনিটি কোথায়, সেই সব বিষয় অ্যানালাইসিস করার পর যখন বুঝতে পারি যে হ্যাঁ আমাকে এইসব বিষয়ের উপর নিয়ে কাজ করতে হবে। এবং সবচেয়ে আমার যে জায়গায় উইক পয়েন্ট ছিল, যে আমি আগেও বলেছিলাম যে গ্রামে পড়াশোনা করার কারণে আমাদের আঞ্চলিকতার প্রভাবটা বেশি রয়েছে, আমাদের শুদ্ধ এবং চলিত ভাষায় কথা বলতে আমাদের অনেকটা বাক পেতে হয়। তো নিজেকে তখন ওই জায়গায় আমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করলাম। না আপনারা জানেন কি না জানি না, আমি সে আজকে লাইভে বা ভিডিও কন্টেন্টে আমি শুধুমাত্র আজকে আমি ভিডিও বানাই বা এটা কন্টেন্ট বলবো না, প্রেজেন্টেশন করি, যে আজকে আমি 2016 সালের পর থেকে আমি কিন্তু নিজের দুর্বল বিষয়গুলো ধরে আমি নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করি। আমি এখনও পর্যন্ত আমি 2016 সালে যে ভিডিওটা বানাইছি আমার ইউটিউব চ্যানেলে আছে, মানে সেই কন্টেন্ট বা সেই ভিডিওটা আমি এখনও পর্যন্ত দেখি, এবং ওই ভিডিওতে আমি যেসব কথা বলেছি, যেসব বিষয়ের উপর উপস্থাপন করার চেষ্টা করেছি, সেই বিষয় এবং বর্তমান বিষয় অনেকটা ডিফারেন্স। আমি নিজেকে দিয়ে বুঝতে পারি বা অনুধাবন করতে পারি তখনকার আমার কথা বলার ধরন, তখনকার আমার উপস্থাপন করার ধরন বা চিন্তাধারা বা আমার ভাষাগত জড়তা এবং আজকের অবস্থান অনেকটা ডিফারেন্স। আমি অ্যানালাইসিস করতে পারি। তো কেরিয়ার পাথওয়ে হচ্ছে এভাবেই করতে হয়, যে কেরিয়ার প্ল্যান বা কেরিয়ার গোল এভাবেই তৈরি করতে হয়, যে আগেই চিন্তা করতে হবে আমার কোন জায়গায় দুর্বলতা আছে, কোন জায়গায় আমার ভালো করতে পারবো এবং কোন জায়গায় আমার অপরচুনিটি আছে। সেসব বিষয় যদি আমি সহজেই বের করতে পারি তাইলে আমার কেরিয়ার প্ল্যানটা সহজ হবে এবং আমার পছন্দ অনুযায়ী আমার পেশা জীবন বা আমার চাকরি জীবন নির্ধারণ করতে পারবো। তো আমরা এটা গেল। তো আরেকটা বিষয় হচ্ছে আপনার কেরিয়ার প্ল্যান কীভাবে ঠিক করবেন। কেরিয়ার প্ল্যান ঠিক করতে হলে আপনার চিন্তা করতে হবে যে আপনার SWOT অ্যানালাইসিস বের করে আপনি কোন জায়গায় কাজটা করতে পারদর্শী। আপনি যদি কন্টেন্ট তৈরি করতে পারেন, ভালো মতো প্রেজেন্টেশন করতে পারেন, তাহলে আপনি কন্টেন্ট তৈরি করেন, দ্যাটস নট এ ম্যাটার। বাট আপনি যদি উপস্থাপন করতে চান বা আপনি যদি এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সহজেই সলভ করতে পারেন, তাহলে আপনি ওই বিষয়টা নির্ধারণ করেন। আর আপনি যদি হ্যাঁ জানেন আপনার দ্বারা আপনি নতুন বিষয়ের উপর আপনি নিজেকে মনোনিবেশ ঘটানো দরকার, তাহলে আপনি ওই বিষয়ের উপর নির্ধারণ করেন। তো আমরা পড়াশোনা করি, ক্যারিয়ার প্ল্যান করি, তো পড়াশোনা শেষ করে হতাশ করি যে কোন সেক্টরে নিজেকে ডেভেলপ করব। আপনার মেজর যে সাবজেক্টই হোক, আপনি মেজর সাবজেক্ট নির্ধারণ করার আগে আপনাকে আমার নেটওয়ার্কটা চলে গিয়েছিল। তো আপনাকে নির্ধারণ করতে হবে যে আপনার ক্যারিয়ার প্ল্যানটা কোথায়। তো আপনি যখন এসএসসি পাস করার পর এসএসসি পাস করবেন, তারপর বিশ্ববিদ্যালয়ে যাবেন, তখন থেকে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কোন সেক্টরে আপনি নিজেকে ডেভেলপ করবেন। তো নিজেকে ডেভেলপ করতে হলে সেই অবস্থা থেকেই নিজেকে তৈরি করতে হবে। আপনি ভালো, আপনার স্মরণশক্তি ভালো, আপনি ভালো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারেন, ইংরেজিতে ভালো। তো আপনি ভালো, ঠিক আছে, কিন্তু আপনার স্মরণশক্তিটা ভালো, কিন্তু আপনার ইন্টারপার্সোনাল স্কিল নাই, আপনার হিউম্যান স্কিল নাই, আপনার টেকনিক্যাল স্কিল নাই, আপনার আমি কয়েকটা স্কিলের কথা বললাম, হিউম্যান স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, টেকনিক্যাল স্কিল। টেকনিক্যাল স্কিল আপনারা অ্যানালাইসিস করে বুঝতে পারবেন হিউম্যান স্কিল কী, টেকনিক্যাল স্কিল কী এবং নেটওয়ার্কিং। তো এইসব বিষয় যদি আপনি ভালো পারেন, এইসব বিষয় যদি আপনার দুর্বলতা থাকে, এইসব বিষয়ের উপর আপনি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করবেন। তো আমার সব জায়গায় দুর্বলতা ছিল, আমার টেকনিক্যাল স্কিল, হিউম্যান স্কিল এবং নেটওয়ার্কিং। তো সব জায়গায় নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। তো নিজেকে ডেভেলপ করার পর যখন এমবিএ শেষ করার সাথে সাথে যখন বুঝতে পারলাম যে মানব সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে গেলে আমার নেটওয়ার্কিং ডেভেলপ করতে হবে। নেটওয়ার্কিং ডেভেলপ করতে গেলে আমি যখন আমার এমবিএ শেষ হওয়ার পথে প্রায় 2018 সালের শেষের দিকে আমার এমবিএ শেষ হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইমেরিং এমবিএটা করি। তো তখন বুঝতে পারলাম তখন ক্যারিয়ার প্ল্যানটা যেহেতু আগে থেকে সেট করা, আমার এইচআরএমের উপর মেজর, তো আমি
চাকরিটা করতে হবে আমার, যেহেতু মেজর এসআর, হিউম্যান বিং নিয়ে কাজ করতে হবে, হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করব। তো আমার প্ল্যান ঠিক করে যে আমি কোথায় কোন সেক্টরে কাজ করা হবে। আমাদের 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 ক্লাসে আমাদের টিচাররা বলেছেন যে আপনি যদি মানব সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে চান, তাহলে স্টার্টিং পয়েন্টটা হোক আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে আপনি জয়েন করবেন। আমার মনে আছে আমাদের টিচার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে উনি আমাদের শরফুদ্দিন রাশেদ স্যার, হ্যাঁ শরফুদ্দিন রাশেদ স্যার আমাদেরকে যখন এইচআর প্ল্যানিং ক্লাসটা নিচ্ছিলেন, তো উনি আমাদেরকে বলেছিলেন যে আপনি যদি এইচআরে কাজ করতে চান বা এইচআরে কাজ শিখতে চান, যদিও বা কাজ অট আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। পিওর এইচআর ইমপ্লিমেন্ট না, এইচআর কাকে বলে, এইচআর প্ল্যানিং কী, এইচআর ফাংশনস কী আপনি যদি জানতে চান প্র্যাকটিক্যালি, তাহলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জয়েন করেন। তো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উনি আরেকটা কথা বলেছেন, আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন, ঠিক আছে, আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে MBA করছেন, আপনার পিছনে অনেক কিছু ইনভেস্ট করা হয়েছে আপনার পরিবার থেকে, কিন্তু আপনি যখনই জয়েন করবেন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, তখন আপনার রেমিউনারেশনটা খুবই ক্ষীণ। কিন্তু আপনার কাজ শেখার ইচ্ছা থাকলে আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন। আমাদের সেই শরফুদ্দিন রাশেদ স্যার আমাদেরকে যখন এইচআর প্ল্যানিং ক্লাসটা নিচ্ছিলেন তখন বলছিলেন, তো যখন আসলে থিওরি অ্যান্ড প্র্যাকটিসের সাথে যখন ম্যাচ করে, তখন বুঝতে পারে যে এইচআরের প্র্যাকটিক্যাল কাজ শিখতে হলে আপনাকে অবশ্যই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে। তাহলে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে আপনাকে তখনকার সময় 2019 সালের শুরুর দিকে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে যারা বিশেষ করে এইচআরে যারা কাজ করে তাদেরকে বলে, তারা দুইটা পদ্ধতিতে রিক্রুইট করে। তাদের সিলেকশনটা হয় রিক্রুটমেন্টটা হয় দুইটা পদ্ধতিতে, ইন্টারনাল রিক্রুইট, এক্সটার্নাল রিক্রুইট। তো ইন্টারনাল রিক্রুইট বলতে যারা এইচআর ম্যানেজার বা এইচআর এক্সিকিউটিভ যারা আছেন বা এইচআর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা আছেন, তারা দুইটা পদ্ধতিতে রিক্রুইট করে, ইন্টারনাল রিক্রুইট তারা বেশিরভাগ ক্ষেত্রে তারা ইন্টারনাল রিক্রুটমেন্টটা প্রায়োরিটি দেয়। কেন তারা হচ্ছে তাদের কাছে ভালো রিসোর্স থাকে, তাদের কাছ থেকে ভালো তারা যেহেতু এইচআরে কাজ করে, তারা ভালো একটা বিষয় জানে এবং তারা একটা নেটওয়ার্কে এইচআর প্রফেশনালিজম সংগঠন করে। বিশেষ করে আমি যখন এইচআর প্রফেশনে ছিলাম, তখন আমি যে সংগঠনের সাথে কাজ করতাম, তো ওই সংগঠনে তখনকার সময় উপদেষ্টা ছিলেন আমাদের বড় ভাই সাইদুর রহমান মিন্টু স্যার। তো উনি ওই চট্টগ্রাম এবং সাগর ভাই, আমি দুইজন ভাইকে মেনশন করছি, তো তাদের সাথে আমি সংগঠন করতাম। তো চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটি অনেক দিন কাজ করেছি এবং সেই সব সংগঠনের সাথে তারা ইন্টারনালি রিক্রুইট করতো যারা ভালো কাজ করে, যারা ভালো এসব সম্পর্কে ভালো জ্ঞান রাখে। তো আমি চেষ্টা করলাম তাদের সাথে নেটওয়ার্কিং করার। এরপরে যখন বুঝতে পারলাম, যখন যে সার্কুলার জব ভ্যাকেন্সিগুলো দেখি, তখন বুঝতে পারি যে এইচআর কাজ করতে হলে অবশ্যই আপনার ডিপ্লোমা লাগবে, মানে PGDSRMটা লাগবে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে PGDSRMটা লাগবে। প্রত্যেকটা রিক্রুটমেন্টে আপনি দেখবেন যারা এইচআরে কাজ করে, যারা এইচআরে কাজ করতে আগ্রহী, তাদেরকে আমি আবার বলছি, যারা মানব সম্পদ ব্যবস্থাপনায় কাজ করবেন, আপনারা জব ভ্যাকেন্সিগুলো দেখবেন যে ওখানে উল্লেখ রিকোয়ারমেন্ট থাকে যে PGDSRM করা লাগবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে, BIM, ওখান থেকে PGDSRM করা লাগবে। তো যখন ভ্যাকেন্সিগুলো দেখি তখন বুঝতে পারলাম আসলে PGDSRMটা কতটুকু গুরুত্বপূর্ণ। তো আমি নিজে MBA শেষ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় PGDSRMটাও বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে শেষ করি। তো যখন PGDSRMটা শেষ করি, ওখানে মানে শুধুমাত্র সর্বকনিষ্ঠ ছিলাম আমি, এবং উইথাউট এনি জব, এবং সবাই আমার সাথে আর্মির মেজর ছিলেন, আমার সাথে শিক্ষা বোর্ডের প্রধানরা ছিলেন, এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের এইচআর ম্যানেজাররা ছিলেন। তো আমি দেখেন নেটওয়ার্কিংয়ের কথা বলেছি, আপনাদেরকে নেটওয়ার্কিং ডেভেলপ করতে হবে, নেটওয়ার্ক কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে হবে। তো আমার যেহেতু এইচআরে কাজ করার ইচ্ছা, এইচআরে এই মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে কাজ করার ইচ্ছা, তো আমি MBA করার সময় আমি নেটওয়ার্কিংটা তৈরি করি এবং সেখান থেকে আমি তাদের সাথে যোগাযোগ করি যারা মানব সম্পদ বিভাগে ভালো করছে। এবং বিশেষ করে আমি ব্যাংকে জয়েন করার আগেই যার সাথে সবচেয়ে বেশি কথা বলেছি
যে আমাকে নির্দেশনা দিয়েছে আসলে আমার কেরিয়ার পাথওয়ে কোন দিকে নেওয়া দরকার। আসলে প্রত্যেকেরই মেন্টর দরকার আছে। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, মেন্টর। আপনার কেরিয়ার প্ল্যান ডেভেলপ করতে হলে, কেরিয়ার কোন দিকে নিয়ে যাবেন সেদিকে মুভ করতে হলে আপনাকে যে একজন ভালো একজন মানুষ, আপনাকে যে কিছু ভালো মানুষ আপনাকে পথ দেখাবে, তাদেরকে অনুসরণ করতে হবে। আমি সর্বপ্রথম স্মরণ করছি বর্তমান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আরিফ আহমেদ স্যার। তো উনিও কিন্তু এইচআর এর জিএম, এইচআর ডিপার্টমেন্ট, এইচআর অ্যান্ড লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। তারপর আছেন মিন্টু ভাই, তো আছেন সাইদুর রহমান মিন্টু ভাই। তো আমার মেন্টর, আমি মেন্টরদের কথা বলতেছি, কেন মেন্টর লাগে, আপনার মেন্টর কেন লাগে। তারপর ইসমাইল জিতু ভাই, ওনার বাসায় প্রায় যেতাম, উনি আমাকে ছোটো ভাইয়ের মতো দেখতো। উনিও ঢাকায় আছেন, ভালো একটা প্রতিষ্ঠানে এইচআর জিএম বা জিএম হিসেবে আছেন বর্তমানে। তো তারপর আছেন ইস্তিয়াক ভাই, মাইরাস সেফটিতে আছেন, এখন সদ্য প্রমোশন পেয়েছেন। আমি ইস্তিয়াক ভাইয়ের কাছে অনেক কৃতজ্ঞ। আমি ব্যাংকে জয়েন করার আগেই আপনি যদি ইস্তিয়াক ভাই আমার ভিডিওটা যদি দেখেন, আমার লাইভটা দেখেন, আমি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার কেরিয়ার প্ল্যান বা আমার কেরিয়ার পাথওয়েতে আপনি আমার একজন মেন্টর ছিলেন। আমার কয়েকজন মেন্টরদের মধ্যে মানুষের কেন মেন্টর দরকার, কেরিয়ার মুভমেন্ট বা কেরিয়ার টার্ন অ্যারাউন্ডে কেন মেন্টর দরকার সেটা বলতেছি। ইস্তিয়াক ভাই, আপনি যদি আমার লাইভটা দেখে দেখেন, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি আমি যেদিন ব্যাংকে জয়েন করি তার আগের দিনও আপনার সাথে কথা বলেছিলাম, মনে আছে আমার। আপনারও মনে থাকবে, আমি জানি আপনার মনে থাকবে, আপনার সাথে আমার সবসময় কথা হয়। ইস্তিয়াক ভাই, আপনি যদি আমার লাইভটা দেখেন, আপনাকে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে থেকে ব্যাংকে মুভ করার আগে আমি অনেকক্ষণ আপনার সাথে কথা বলেছিলাম যে আমার আসলে মুভ করা দরকার কিনা, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছেড়ে আমার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসা দরকার কিনা। একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে একটা সার্ভিস ইন্ডাস্ট্রিতে আসা কতটা চ্যালেঞ্জিং, এবং নিজের একটা পছন্দের ডিভিশন ছেড়ে আরেকটা ডিভিশনে আসা কতটা চ্যালেঞ্জিং, এবং নিজেকে ইমপ্লিমেন্ট করা, নিজের অ্যাকোয়ারিং নলেজ এবং এক্সপিরিয়েন্স ইমপ্লিমেন্ট করা কতটা চ্যালেঞ্জিং ছিল। ওই সময় আপনি ইস্তিয়াক ভাই যদি শুনতে পান, আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনার কাছে স্যালিউট জানাচ্ছি। আপনি আমাকে অনেক সুন্দর একটা পরামর্শ দিয়েছেন, আমাকে দুইটা রাস্তা দেখিয়েছেন। এই রাস্তা অনুসরণ করলে এদিকে এটা পাবেন, আর এই রাস্তা অনুসরণ করলে এটা পাবেন। তো আপনি আমাকে একটা সহজ সমাধান দিয়েছেন, আমি সেই সমাধানটা অ্যাকসেপ্ট করেছিলাম। তো আপনাকে অনেক ধন্যবাদ। সাথে আরেকটা কথা বলেছিলেন, মনে আছে এখন আমি সবসময় আমার যারা মেন্টর, আমার 10 জন থেকে 20 জন আমার মেন্টর আছেন, আমি তাদের সাথে সবসময় আমার ভালো সময় খারাপ সময় আমি তাদের সাথে সবসময় কথা বলি। যদিও বা আমরা এখন একই প্রফেশনে নেই, সবাই এইচআর প্রফেশনে আছে, আমি এইচআর প্রফেশন থেকে বের হয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আসি। তো তবু তাদের সাথে কথা বলি। তো ইসমাইল ভাই ঢাকায় আছেন, ইসমাইল জিতু ভাই, আপনি যে কোনো সময় আপনার বাসায় দাওয়াত দিয়েছেন, যাবো ইনশাল্লাহ। তো আপনিও যদি শুনতে পান, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনার ছোটো ভাই হিসেবে আমাকে পরামর্শ দিয়েছেন, আমাকে লিড করেছেন যে আমার কেরিয়ারটা কীভাবে কী করা দরকার। তো আপনার কাছে কৃতজ্ঞ। আজকে আসলে কেরিয়ার পাথওয়ে বা কেরিয়ার প্ল্যান শেয়ার করতে গিয়ে আপনাদের কাছে সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করা যে সময়টা হয় না বা সুযোগটা হয় না, আজকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো ইসমাইল জিতু ভাই, ইস্তিয়াক ভাই, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এবং আমার মুরব্বী বড় ভাই এবং আরেকজন আমি শিক্ষাক্ষেত্রে যাকে একদম সৎ, ন্যায় পরায়ণ, সাবেক সীতাকুণ্ড শিক্ষা অধিদপ্তর ছিল, বর্তমানে উনি আমার স্যার, আমি যাকে স্যার বলে সম্বোধন করি। তো যাকে আমরা সবাই গুড্ডু স্যার, আমাদের BIM বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, আমাদের সাদিয়া আপা, নাদিয়া আপা এবং আমাদের মেজর মুস্তাফিজ ভাই সাথে আমি স্মরণ করছি, যার কথা না বলেনি উনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন, কাস্টমসের যুগ্ম জয়েন্ট কমিশনার। আমি যখন ব্যাংকে জয়েন করি, আমার সবগুলো ডকুমেন্ট উনিই আমাকে অ্যাটেস্টেড করে দিয়েছেন এবং সত্যায়িত করে দিয়েছেন। ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আমি ওই দিনে বুঝতে পারলাম যে ওনার অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে
ওনার যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এবং ওনার সিকিউরিটি এনফোর্সমেন্ট, আমাকে যখন ওয়েটিং রুমে বসানো হয়, ওনার যে অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, 3 জন অ্যাসিস্ট্যান্ট ডাকতে আসায় ওনারা মনে করছে আমি সুটেড বুটেড এবং যেহেতু একজন কর্পোরেট লিডার, ওনার সাথে সাক্ষাৎ করতে গেছি। তো আমাকে ওনারা বলে, ওনার যারা অ্যাসিস্ট্যান্ট ছিলেন, সিকিউরিটি ফোর্স ছিলেন, তো ওনারা বললেন যে শাহেদ সাহেব আছেন কে? তো আমি বললাম যে হ্যাঁ আমি। প্রথমে ওনার অ্যাসিস্ট্যান্টগুলো আমাকে গুরুত্বই দেয়নি যে আমি একটা জিন্স প্যান্ট ক্যাটস পরে ওয়েটিং রুমে দাঁড়িয়ে বসে আছি। তো আমি বললাম যে, ওনারা আবার ডাক দিল যে হ্যাঁ, আমি বললাম হ্যাঁ আমি। তো আমাকে ডেকে নিল, আমার সবগুলো ডকুমেন্ট অ্যাটেস্টেড করালো এবং সাথে আমাকে ওনার যে আপ্যায়নটুকু করার এবং আপ্যায়ন করালোর সাথে আমাকে একটা ডায়েরি গিফট করেছে এবং ভাইয়ের পরিবারের প্রতি সহানুভূতি এবং ভাইকে বেহেশত নসিব করুক। খুবই অল্প বয়সে ভাই আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার যখন কনফার্মেশন হয়, আমি 2022 জুনের 1 তারিখ জয়েন করি ব্যাংকে। তো ভাই আমার কনফার্মেশন হয় জুলাইতে। তো ভাই জুন থেকে জুলাইয়ের ভিতর 2023 সালে মৃত্যুবরণ করেন। তো আমার আসলে ভালো মানুষগুলো আমরা সহজে হারাই। তো এটা আমি কাস্টমসের জয়েন্ট কমিশনার তোফায়েল আহমেদ ভাই, আপনাকে আপনি ওপর আল্লাহর কাছেও ভালো থাকবেন। আমি যে আমার অবস্থানের জায়গা থেকে আপনারা আমাকে গুরুত্ব দিয়েছেন। আমি আসলে আমার জায়গাটা আপনারা তৈরি করে দিয়েছেন। আসলে আমি চেষ্টা করেছি, আপনারা আমাকে বুঝিয়েছেন, শিখিয়েছেন। তো আমার নেটওয়ার্কিং স্কিল এতটা ভালো ছিল যে আমি অন্য যারা ইন্টারভিউ ফেস করতে পারতো না, আমি কিন্তু সব জায়গায় ইন্টারভিউ ফেস করে চলে আসতাম, আলহামদুলিল্লাহ সিলেক্টেড হইতাম। আমি আমার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে HR যখন কাজ করি, তখন যারা ছিল আসলে যারা ইন্টারভিউ বোর্ডে এন্ট্রি করতে পারতো না, আমি সেসব জায়গায় আর 1 সপ্তাহ আগে ইন্টারভিউ দিয়ে আসি। কেন? এটা আমার নেটওয়ার্কিং। এটা কেন হলো? ইন্টারনাল রিক্রুটমেন্টের মাধ্যমে আমাকে তারা ভাইবার জন্য ডাকে। তো আমি সবগুলো ভাইদের আজকে প্রায় আপনাদের ছেড়ে আসছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছেড়ে আসছি, আজকে প্রায় 3 বছর অতিক্রম হয়ে গেছে। আপনাদের সাথে কখনো সরাসরি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়নি। তো আজকে কেরিয়ার পাথওয়ে বা কেরিয়ার প্ল্যান নিয়ে যখন বর্তমানে এই সময়ে আমাদের ছোটো ভাইয়েরা কেরিয়ার প্ল্যান বা কেরিয়ার পাথওয়ে নিজেকে ডেভেলপ করা, বর্তমান এই অস্থিতিশীল পরিবেশে নিজেদেরকে আস্থাহীন ভাবছেন, তাদের উদ্দেশ্যে নিজের কিছু ব্যক্তিগত এক্সপেরিয়েন্স শেয়ার করতে গিয়ে কথাগুলো বলা। তো কথাগুলো বলতে গিয়ে আপনাদের ছেড়ে আসছে প্রায় 3 বছর অতিবাহিত হয়েছে, কখনো কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি নাই। তো আমার যারা ম্যাটার ছিলেন, আজকের এই ক্যারিয়ার পাথওয়ে বলতে গিয়ে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা, বিশেষ করে আমি যাদের নাম উল্লেখ করেছি, আমার শ্রদ্ধেয়, আমরা যারা সবাই আমাদের শিক্ষা অফিসে আছেন বর্তমানে মিরসরাই। তো আমাদের গুড্ডু স্যার, আমরা সবাই ওনাকে গুড্ডু স্যার বলে দেখি, ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আমার লাইফটা যদি দেখে থাকেন, আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনি আমাকে ন্যায় নীতি পরায়ণের মধ্যে থেকে যে কীভাবে নিজেকে এগিয়ে নিতে হয় সেই জিনিসটা শিখিয়েছেন। আমার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে HR এবং লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্টে AGM হিসেবে আছেন আরিফ আহমেদ স্যার, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আপনি প্রতিটা মুহূর্তে এখন আমার সাথে যোগাযোগ রাখেন, আমিও আপনার সাথে যোগাযোগ রাখি, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। তো তারপর তোফায়েল ভাই তো আছে, মৃত্যুবরণ করেছেন, ওনার কাছে অনেক কৃতজ্ঞ, আপনাকে অনেক স্মরণ করি। তারপর ইসমাইল জিতু ভাই, আপনি অনেক পরামর্শ দেন, আপনার কাছে অনেক কৃতজ্ঞ। আমি বলতে পারবো না আসলে দুঃসময় আপনারা আমার কাছে কী হিসেবে ছিলেন। তারপর ইস্তিয়াক ভাই আছেন, আরেকজনের কথা বলিনি আমি, ইস্তিয়াক ভাই, তারপর আরিফ ভাই। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন ব্যাংকের জয়েন করার পর আমার কর্মস্থল হয় বরিশালের সরকারিতে। এই বরিশালে এসে যখন ডিপ্লোমা পরীক্ষা দিতে আসি, ওই জায়গায় দেখা পাই আমার মানজুর হাসান ভাই। তো আপনি যদি লাইভটা দেখেন তাহলে আপনার কাছে অনেক কৃতজ্ঞতা। আপনি সবসময় যোগাযোগ রাখেন, ফ্রমিক গ্রুপে আছেন, আপনি ফ্রমিক গ্রুপে ভালো করছেন। আপনাদেরকে দেখি আপনারা, যদিও বা দূরে আছি, আপনাদেরকে সবসময় দেখি, স্মরণ রাখি আপনারা কী করছেন, কোন জায়গায় ভালো করছেন। তারপর ইস্তিয়াক ভাই সদ্য প্রমোশন পেল,
ইসমাইল জিতু ভাই প্রমোশন পেয়েছে, ভালো ভালো একটা অবস্থান আছে, নতুন একটা কোম্পানিতে জয়েন করেছে। তারপর 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 আরও যারা আমার সমপর্যায়ে যারা আছে সবাই সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তো আমি সব কিছু বিষয় আমার এই আজকের লাইভে আপনারা আমি যেই সব বিষয় ফেস করেছি এগুলো সব কিছু হচ্ছে বাস্তবিক অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলেছি। এইসব বিষয় আপনাদের সাথে মিলে যাবে। তো আপনারা কখনও যদি কেরিয়ার প্ল্যান ঠিক করেন, আগে কোন জায়গায় কাজ করবেন সেটা ঠিক করবেন, কোন জায়গায় কাজ করবেন সেটা ঠিক করে আপনি নিজেকে সেভাবে ডেভেলপ করবেন। তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ছিলাম অনেক দিন, প্রায় 3 বছর এইচআর অফিসার হিসেবে ছিলাম। সেখানে কাজ করেছি, রিক্রুটমেন্ট নিয়ে কাজ করেছি, সিলেকশন নিয়ে কাজ করেছি, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি এবং ম্যানেজারিয়াল ডিসিশন যেখানে আছে সেখানেও কাজ করেছি। আলহামদুলিল্লাহ আমি যে প্রতিষ্ঠানে ছিলাম কোনো প্রতিষ্ঠানে কেউ, আমি এটা হলফ করে বলতে পারি, কেউ মালিক পক্ষ থেকে শুরু করে শ্রমিক কেউ বলতে পারবে না যে আমি তাদের কল্যাণে তাদের অকল্যাণে একটা কাজ করেছে। এবং অকপটে তারা এখনও স্বীকার করে। আমি যে প্রতিষ্ঠানে ছিলাম সে প্রতিষ্ঠানে প্রায় 1000 কর্মী ছিল। 1000 কর্মীর মধ্যে সবাই আলহামদুলিল্লাহ সবাই এখনও পর্যন্ত আমার সাথে যোগাযোগ রাখে। এটাকে বলে নেটওয়ার্কিং, এটাকে বলে ইন্টারপার্সোনাল স্কিল এবং এটাকে বলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যেভাবে করতে হয়। আমি যে থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছি, এখনও তারা আমাকে স্মরণ করে। বর্তমানে ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রিতে আছি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের সার্ভিস ইন্ডাস্ট্রিতে আছি। আলহামদুলিল্লাহ এখানে জয়েন করার পর ফিরোজপুর সরকারিতে ছিলাম। তো সেখানে কাস্টমার রিলেশনশিপ, বিজনেস ডেভেলপমেন্ট আমি আবার বলতেছি কাস্টমার রিলেশনশিপ বিজনেস ডেভেলপমেন্ট সাথে আরেকটা বিষয় আমি উল্লেখ করি, ব্যাংকে কাজ করতে গিয়ে আমাদের কোন কোন বিষয়ে বেশি ব্যাক পেতে হয়েছে এবং যেহেতু আমি বিষয়টা জানি আমি সহজে আয়ত্ত করতে পেরেছি। কাস্টমার রিলেশনশিপ বিজনেস ডেভেলপমেন্ট সাথে আরেকটা বিষয়, বর্তমানে এই সময় আমরা যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আছি সবাই যে বিষয়টা সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে বর্তমানে এই সময়ে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে বিষয়টা আমাদের সবার বেশি ফেস করতে হয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে সেটা হচ্ছে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সি হচ্ছে যে আপনার হাজার চাপ, আপনার সামনে একটা বৈরী আবহাওয়া তৈরি হয়েছে। আমি ইমোশনাল ইন্টেলিজেন্সি বিষয়টা বলছি যে আপনার সামনে একটা বৈরী আবহাওয়া তৈরি হয়েছে, কিন্তু সেই বৈরী আবহাওয়ার কারণে আপনার পরিস্থিতি খারাপ হয়েছে, কিন্তু আপনি যাদেরকে সেবা দিচ্ছেন, আপনি যে প্রোডাক্টটা সেল করতেছেন, আপনি যার কাছে প্রোডাক্টটা সেল করতেছেন, এই কলমের মান, কোয়ালিটি এবং কলমের কোম্পানি ভালো না থাকার কারণে আপনাকে যারা কাস্টমার তাদেরকে মন্দ কথা বলছে, কিন্তু আপনাকে হাসিমুখে কথা বলতে হচ্ছে আপনার এই কলমটা সেল করার জন্য। কারণ আপনার একটা টার্গেট আছে, আপনার একটা প্ল্যান আছে, আপনার কলমটার ব্র্যান্ডিং করতে হবে, আপনার প্রমোশন করতে হবে, আপনার ডেভেলপমেন্ট করতে হবে, কলমটার বিজনেস গ্রোথ করতে হবে। সেজন্য আপনাকে গালি দিচ্ছে, আপনার কোম্পানি খারাপ বলতেছে, আপনাকে গালি দিচ্ছে, আপনার কোম্পানি খারাপ বলতেছে, কিন্তু আপনি হাসি মুখে তাদের সাথে আপনার কলম সম্পর্কে বিস্তারিত তুলে ধরছেন। এটাকে বলে ইমোশনাল ইন্টেলিজেন্সি। তো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এসে গত 1 বছর ধরে আমরা যে বিষয়টা বেশি উপলব্ধি করেছি, যে বিষয় এটাকে আমি থিওরি যে বললাম যে আমি সবসময় থিওরি অ্যান্ড প্র্যাকটিস মেনটেন করে চলি। তো ইমোশনাল ইন্টেলিজেন্সি পার্টের সাথে বিষয়টার সাথে আমি অ্যাড করি বা মেলবন্ধন পাই। তো বহির্বিশ্বের কোম্পানিতে মাল্টিন্যাশনাল যেসব কোম্পানি আছে, আপনি নেক্সট বলেন, তারপর এডিডাস বলেন, নাইকি বলেন, জেনারেল ইলেকট্রনিক্স বলেন, আপনার তারপর মিৎসুবিশি বলেন, বা বড় ফেসবুক, মেটা কোম্পানি বলেন, নোকিয়া বলেন, সবাই কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্সি বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব আরোপ করে। যারা বেশি ইমোশনাল ইন্টেলিজেন্সি বিষয়টা ধারণ করে, মনে প্রাণে ধারণ করে, তারা বেশি রিক্রুট করে। তো আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা এই বিষয়টা সবচেয়ে বেশি সম্মুখীন হয়েছি। আমরা অনেক বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে গিয়েছি, কিন্তু আমরা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা আমাদের ভাই, আমরা আমাদের সেই ইমোশনাল ইন্টেলিজেন্সিটাকে অ্যাপ্লাই করে
আমরা সহজে সুন্দর সাবলীলভাবে আমাদের সম্মানিত গ্রাহকদেরকে সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। এই বিষয়টা আমি শিখেছি থেকে আমাদের ওই বললাম থিওরি অ্যান্ড প্র্যাকটিস যদি করতে পারেন, তাইলে আপনার এই থিওরি প্র্যাকটিস যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, তাহলে আপনি সহজেই সব জায়গায় আপনি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন, বা আপনি যে কোনো পেশা জীবনে আপনি কাজ করেন না কেন, আপনি যদি থিওরি প্র্যাকটিস মেনটেন করতে পারেন, তাহলে সহজেই আপনার ক্যারিয়ার প্ল্যানটা সহজ হবে। আমি আসলে অনেক কথা বলতে গিয়ে আমার আপনাদের বলবো না, ক্যারিয়ার প্ল্যান বা ক্যারিয়ার পাথওয়ে বলতে গিয়ে অনেক কথা বললাম, নিজের অজানা কিছু কথা বললাম এবং সাথে যাদের কাছে কৃতজ্ঞ ছিলাম প্রায় 20 জন, অনেকজন, ইস্তিয়াক ভাই, ইসমাইল জিতু ভাই, সাইদুর রহমান মিন্টু ভাই, যখন পেশাজীবী সংগঠন করতাম চট্টগ্রাম কমপ্লায়েন্স সোসাইটির সাগর ভাই, এবং তারপর ইসমাইল জিতু ভাই আছে, তারপর গুড্ডু স্যার আছেন, তারপর আলামিন ভাই আছেন। আলামিন ভাই আমার লাইভটা দেখছেন, আপনি আমাকে অনেক পরামর্শ দিয়েছেন, আপনার কথাও মনে থাকবে, ধন্যবাদ। আপনি যে উপকার করতে না পারেন, ক্ষতি করেন না এবং পরামর্শ দিয়েছেন ক্যারিয়ারটাকে কীভাবে ডেভেলপ করা যায়, তো আপনাকেও অনেক ধন্যবাদ। সাথে আসলে কন্টেন্টটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত বোধ করছেন, তো দীর্ঘ 3 বছর আপনাদেরকে ছেড়ে আসছি, আপনাদেরকে হঠাৎ করে ক্যারিয়ার প্ল্যান বলতে গিয়ে বললাম যে আমার SWOT অ্যানালাইসিস কি। প্রথমে আমি আবার বলছি, আপনাকে প্রথমে SWOT অ্যানালাইসিস করতে হবে, আপনার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, এই 4টা জিনিস বের করে আপনার ক্যারিয়ার প্ল্যান ডিজাইন করতে হবে। ক্যারিয়ার প্ল্যান ডিজাইন করার পর আপনি যে ক্যারিয়ারে ডেভেলপ করবেন, যে সাবজেক্টের উপর পড়াশোনা করবেন এবং সেই সাবজেক্টের জন্য আপনার কী কী করা দরকার, কী কী জানা দরকার, কাদের সাথে মেশা দরকার, কাদের সাথে নেটওয়ার্কিং ডেভেলপ করা দরকার, সেগুলো বিষয়ে জানবেন। এবং সাথে নেটওয়ার্কিং, তারপর কোম্পানি অ্যানালাইসিস, এসব বিষয়ের উপর জ্ঞান রাখবেন, নজর রাখবেন, জানবেন এবং নিজের পছন্দের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। এবং যে বিষয়ে পড়েন, আপনি মার্কেটিং পড়েন, ফাইন্যান্স পড়েন, HRM পড়েন, তারপর আপনার MBBS ডিগ্রি অর্জন করেন বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন বা সাহিত্য নিয়ে পড়েন, যে জায়গায় পড়েন প্রথম কথা হচ্ছে পড়বেন এবং জানবেন, সাথে ইমপ্লিমেন্ট করবেন। আপনি যে জায়গায় যান, যে জায়গায় অবস্থান করেন, আপনি যদি না জানেন, কোনো জায়গায় আপনি সিদ্ধান্ত দিতে পারবেন না। আপনার যদি পড়া থাকে, আপনার যদি জানা থাকে, আপনি সব জায়গায় সিদ্ধান্ত দিতে পারবেন। তো আজকের লাইভটা তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমি যখন লাইভে আসতাম বা ছোটো ছোটো কন্টেন্ট করতাম, বা কন্টেন্ট বলবো না, আমি প্রেজেন্টেশন বলবো, আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে আমাদেরকে অনেক বেশি প্রেজেন্টেশন দিতে হয়েছে। আমি যখন প্রেজেন্টেশন দিতাম, আমার আঞ্চলিকতার কারণে আমার সব জায়গায় আমি হেনস্থার শিকার হয়েছি, বা সেই হেনস্থা বা সেই দুর্বলতা তারা যখন আমার ধরিয়ে দিত, তো আমি সেই বিষয়টাকে ডেভেলপ করার জন্য আমি সবসময় লাইভে আসতাম, সবসময় ভিডিও দিতাম। তো যারা ক্রিটিসাইজ করেছেন এবং যারা সমালোচনা করেছেন এবং যারা খারাপভাবে কথা বলেছেন, তারা আমার 2016 সালের ভিডিওগুলো দেখবেন আর আজকের লাইভটা দেখবেন এবং ফাইন্ড আউট করেন আমার ডিফারেন্স কোথায়। তো আপনাদের ডিফারেন্স কোথায় সেটা ফাইন্ড আউট করেন, ঠিক আছে? তো এতটুকুই আপনাদের জন্য। তো আপনারা যদি সমালোচনা না করতেন, আপনারা যদি আমার ভুলগুলো ধরে না দিতেন, তাইলে আমি আজকের অবস্থান আসতে পারতাম না। অবস্থান বলতে আমি নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম না, বা সবার সামনে এতগুলো মানুষের সামনে কথা বলতে পারতাম না। তো ধন্যবাদ আপনাদেরকে যে নিজের SWOT অ্যানালাইসিস করতে গিয়ে আপনাদের অনেক কটুকথা শুনতে হয়েছে, নিজের জড়তা দূর করতে গিয়ে আপনাদের অনেক কটুকথা শুনতে হয়েছে। তো আপনারা খারাপভাবে কথা বলেছেন, কোনো কিছু মনে করিনি, শুধু সবসময় চেষ্টা করে গিয়েছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমার ক্যারিয়ার পাথওয়েতে আপনারা যুক্ত ছিলেন, আপনাদের সহমর্মিতা ছিল, সহযোগিতা ছিল, আপনাদের সমালোচনা ছিল। তো আবারও বলি, আমি ফ্রাউড ইউএসটিসির ভাই অনেকে আছেন এখানে, সম্ভবত মিজানুর রহমান ভাই ইউএসটিসির, আমি যদি ভুল না করি, মিজানুর রহমান ভাই ইউএসটিসির। তো এটা মিজানুর রহমান না, মিজানুর রহমান না, আরেকজন। তো প্রাউডলি ইউএসটিসির যারা আছেন তাদের সাথে অনেক সময় কাটিয়েছি, বন্ধুরা ছিল, বান্ধবীরা ছিল। তো প্রাউডলি ইউএসটিসিয়ান 31st বেস, তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 10 বেস বিজনেস গ্র্যাজুয়েট, ইভিনিং MBA HRM, তারপর
তারপর হচ্ছে আপনার 2019 বেস PGDHRM, পড়াশোনা এতটুকুই। তারপর ব্যাংকিংয়ে যখন আসি বাংলাদেশ ইনস্টিটিউট, ব্যাংকিংয়ে যখন আসি তখন JIBB পাস করেছি, ইনস্টিটিউট অফ ব্যাংকার্স ওখান থেকে। তো তারপর AIBBতে 2টা সাবজেক্ট বাকি আছে, তো পড়াশোনা এতটুকুই। তারপর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে অনেক যখন থেকে ব্যাংকে জয়েন করি তখন থেকে কেরিয়ার, বললাম যে আবার বলতেছি কেরিয়ার পাথওয়ে, তো কেরিয়ার পাথওয়ে ঠিক করে রেখেছি কোথায় পরবর্তী গন্তব্য কোথায়। তো পরবর্তী গন্তব্য হচ্ছে আপনাদের যদি দোয়া থাকে, আপনাদের যদি ভালোবাসা থাকে, পরবর্তী গন্তব্য হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট, সেখান থেকে MBA করব, মাস্টার্স অফ ব্যাংক ম্যানেজমেন্ট নিয়ে MBM করব। তো দোয়া রাখবেন, হয়তো বা 2025 সালে অ্যাটেন্ড করতে পারি, যদি পরিস্থিতি ভালো থাকে তাইলে পরিস্থিতি ভালো থাকুক বা না থাকুক অ্যাটেন্ড করব। পরবর্তী গন্তব্য 2022 সালে ঠিক করা আমার ক্যারিয়ার প্ল্যান, 2022 সালে ঠিক করা, যখনই ব্যাংকে পা রাখি সেই দিনে ঠিক করে রাখি যে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট থেকে MBM করব। তো দেখি যে ব্যাংকিং ক্যারিয়ারে চড়াই উতরাই পেরিয়ে সেই MBMটা করার সুযোগ থাকে কি না, বা সুযোগ হলে বা আমি আমার মরণপণ চেষ্টা করে যাব আমার অভিজ্ঞতা, জ্ঞান এবং পরিশ্রম দিয়ে। তো দোয়া করবেন। ভবিষ্যৎ টার্গেট, পরবর্তী গন্তব্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট। দোয়া রাখবেন আরেকদিন যাতে এসে বলতে পারে প্রাউডলি BIM থেকে MBM করা গ্র্যাজুয়েট। তো ধন্যবাদ সকলকে। আমার নেক্সট টার্গেট হচ্ছে ওটাই। তো আপনারা দোয়া রাখবেন। অনেক দেরি করেছি, অনেক কথা বলেছি, ভুল ত্রুটি আবার বলছি যে মানুষ মাত্রই ভুল, আমার স্বল্পতা থাকতে পারে, আমার জড়তা থাকতে পারে, আমার কমতি থাকতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবারও বলছি, যাদেরকে দীর্ঘ অনেক বছর, প্রায় 3 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, আপনাদেরকে সেরে এসেছি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যারা ছিলেন, তারপর HR পেশাজীবী যারা ছিলেন, আপনাদেরকে অনেক মিস করে, এখনও মিস করি। আপনারা অনেক দিক নির্দেশনা দিয়েছেন, ইস্তিয়াক ভাই, ইসমাইল জিতু ভাই, গুড্ডু স্যার, তারপর আরিফ আহমেদ স্যার, তুফেল স্যারকে তো মিস করে অনেক। তো তারপর মঞ্জুর ভাই, আরিফ ভাই এবং আরও যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো পরামর্শের কারণে আমি আজকের জায়গায় আসতে পেরেছি। তো আমার মূল বিষয়টা ছিল কেরিয়ার পাথওয়ে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে কেরিয়ার পাথওয়ে একটা বোঝানোর চেষ্টা করেছি। এখানে আমি ক্যারিয়ার প্ল্যান নিয়ে বলেছি, SWOT অ্যানালাইসিস নিয়ে বলেছি, আমি আবার সামারি করতেছি, SWOT অ্যানালাইসিস নিয়ে বলেছি, ক্যারিয়ার প্ল্যান নিয়ে বলেছি, নেটওয়ার্কিং নিয়ে বলেছি, ইন্টারপার্সোনাল স্কিল নিয়ে বলেছি, হিউম্যান স্কিল নিয়ে বলেছি, টেকনিক্যাল স্কিল নিয়ে বলেছি, তারপর বলেছি কি, তারপর বলেছি ক্যারিয়ার প্ল্যান। এইসব বিষয় যদি আপনার ঠিক থাকে এবং আপনার ক্যারিয়ার প্ল্যান যদি ঠিক থাকে, আপনি যে কোনো জায়গায় ভালো করবেন। সব কথার বড় কথা হচ্ছে নেটওয়ার্কিং ডেভেলপ করেন, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেন, সাথে টেকনিক্যাল স্কিল ডেভেলপ করেন। বর্তমান AI এর যুগে আপনার নেটওয়ার্কিং, কমিউনিকেশন এবং টেকনিক্যাল স্কিলের মাধ্যমেই আপনি সব জায়গায় নিজেকে পারদর্শী হিসেবে তৈরি করতে পারবেন। আর সব কথার বড় কথা হচ্ছে, যারা গ্র্যাজুয়েশন শেষ করতে যাচ্ছেন, গ্র্যাজুয়েশন শেষ করার আগে আপনার মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, অ্যাক্সেস, প্রেজেন্টেশন, অ্যাক্সেস এবং এক্সেল, এই বিষয়টা আয়ত্ত করেন। সব কথা মাইক্রোসফট অফিসের মধ্যে আপনার বাংলা টাইপটা শেষ করেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এটা বলবো না, বাংলা টাইপটা কেমন পারি বলবো না। তো বাংলা টাইপটা ভালো, বিশেষ করে বিজয়টা ভালোভাবে আয়ত্ত করেন। কেননা আপনাকে তো দিন শেষে রুটি রোজগারের জন্য কাজ করতে হবে। তো কাজ করতে গেলে আপনাকে টেকনিক্যাল স্কিল জানা দরকার। আপনি টেকনিক্যাল স্কিলে যদি ভালো বা পারদর্শী থাকেন, তাহলে আপনি সব জায়গায় এগিয়ে থাকবেন, অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন টেকনিক্যাল স্কিল যদি ভালো থাকে। তো আপনি গ্র্যাজুয়েশন শেষ করার আগে টেকনিক্যাল স্কিল ডেভেলপ করেন এবং কখনও কেউ অব্রতে যাবেন না। অব্রকে আমি হেয় প্রতিপন্ন করছি না, কিন্তু অফিসে অব্রটা খুবই কম ইউজ হয়। তো আপনি বিজয়টা বাংলা টাইপের মধ্যে বিজয়টা আয়ত্ত করার চেষ্টা করেন, ভালো করবেন, সব জায়গায় ভালো করবেন। বাংলা টাইপকে অনীহা করিয়েন না, বাংলা টাইপটা ভালোভাবে আয়ত্ত করেন। আর বেশি কিছু বলবো না। আবার সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে সর্বোপরি উপরওয়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে
অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিন পার করতে হয়েছে। দুঃসময় ছিল, অনেক দুঃসময় ছিল। আপনারা আমার যদি ফেসবুক লাইভে প্রত্যেকটা বিষয় জানেন, দেখেন, তাহলে দুঃসময়টা অনেক ছিল, সংগ্রামটা অনেক ছিল। সব কথার বড় কথা হচ্ছে আমি যে পরিবেশ থেকে উঠে এসেছি, আপনারা কখনো বিশ্বাস করবেন না, আমার বাড়ির সবাই জানে। সেই পরিবেশ থেকে আজকের এই পরিবেশে আসা অনেক টাফ। এটা আমার বাবা মা এবং আমার সমাজে যারা উচ্চবিত্ত লোকজন ছিল, আমার বিশেষ করে আমার আব্বার সমতুল্য আমার 3 জন মামা, একজন মৃত্যুবরণ করেছেন আর 2 জন মামা জীবিত আছেন। তাদের অবদান, তাদের আর্থিক আমার শরীরে যদি 10 কেজি রক্ত থাকে, 5 কেজি আব্বার, 5 কেজি হচ্ছে মামাদের। তো তাদের সহযোগিতা, তাদের গ্রামের উচ্চবিত্ত যারা ছিল তাদের সহযোগিতা না থাকলে আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না। আমি সবাইকে কখনো বলতে পারি না যে আমি আপনাদের সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ সরাসরি। তো আজকে এত কিছু কথা বলতে গিয়ে, তো আমার কেরিয়ার পাথ হয়ে বলতে গিয়ে আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা সে সময় যদি আমার পাশে না দাঁড়াতেন, আমি কখনো আজকের এই জায়গায় আসতে পারতাম না। আপনারা সহযোগিতা বাড়িয়ে দিয়েছেন, আজকের এই জায়গায় এসেছি। যখন বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি, কেউ জানতো না আসলে আমি কোন পরিবেশ থেকে আসছি। আসলে আমি এবং আমার পরিবার জানে, আমার বাবা মা জানে, সমাজের লোকজন জানে আমি কোন জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে দাঁড়িয়েছি। তো সবার সহযোগিতা ছিল, সবার আর্থিক সহযোগিতা ছিল, মানসিক সহযোগিতা ছিল এবং বস্তুগত সহযোগিতা ছিল। সেই সব সহযোগিতার বিনিময়ে আজকের এই জায়গায় আসছে। এই জায়গায় বলতে নিজের বিষয়টা জানার, উপলব্ধি করার চেষ্টা করেছি। অ্যাটলিস্ট 2টা কথা বলতে পারি, মানুষের সাথে সুন্দরভাবে যোগাযোগ করতে পারি, আচরণ করতে পারি এবং নিজের কিছু বিষয় উপস্থাপন করতে পারি এবং নিজের যে জ্ঞান অর্জন করেছি সেটা ইমপ্লিমেন্ট করতে পারি। তো এই জায়গায় আসার জন্য আপনারা সহযোগিতা করেছেন, আপনাদেরকে সারা জীবন মনে রাখবো। আমার আচরণ, আমার আজ অবধি 33 বছর বয়সে কখনো কারোর সাথে খারাপ আচরণ হয়েছে কিনা জানি না। তো যদি হয়ে থাকে ক্ষমা করবেন। কিন্তু আমি আপনাদের কাছে, আমার সমাজ, আমার বন্ধু, বিশ্ববিদ্যালয়ের বন্ধু এবং পেশা জীবনে যারা আছেন তাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ, যেটা না বললে নয়, শেষ করতে পারবো না। তো আপনাদের সর্বশেষ আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করছি। দোয়া রাখবেন। এখন শুধুমাত্র নিজেকে ফ্লারিশ করার বিষয় শুরু হয়েছে, দোয়া রাখবেন। আপনারা পাশে ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছি, এমবিএ শেষ করেছি, তারপর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা করেছি। আপনারা পাশে ছিলেন বিদায়। আপনারা পাশে না থাকতেন আমার এই সব জায়গায় আসতে পারতাম না। এলাকায় সবাই প্রবাসী, আমাদের পরিবারে কেউ প্রবাসী নেই, প্রবাসে যাওয়ার সুযোগ ছিল না। হয়তো বা আমার বাবা যে কাজটা করতো, বাবা কখনো সেই কাজটা করতে দিত না, হয়তো বা একটু ভালো কাজ করতে দিত, আমার সেই কাজটা করতে হতো। যদি আপনাদের সেই সহযোগিতা না থাকতো, আপনারা যদি পাশে এসে না দাঁড়াতেন, আপনারা যদি সহযোগিতা না করতেন, আমি কখনো আজকের এই জায়গায় আসতে পারতাম না। আপনাদের আর্থিক সহযোগিতা, আপনাদের বস্তুগত সহযোগিতা এবং আপনাদের পরামর্শের কারণে আমি আজকের এই জায়গায় আসতে পেরেছি। দোয়া রাখবেন, সারা জীবন আপনাদেরকে মনে রাখবো। আমার চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের রহত আলী তালুকদার বাড়ির যারা আছেন সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ, আপনারা দোয়া রাখবেন, আপনারা আমাকে দোয়া করবেন মন থেকে। আমি সারা জীবন আপনাদেরকে মনে রাখবো। ধন্যবাদ সকলকে।